হঠাৎ কিছু খেতে ইচ্ছে করলে বিকেলের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনের জন্য ঝটপট এই আলুর নাস্তাগুলো তৈরি করতে পারেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আলু দিয়ে ঝটপট কিছু স্ন্যাক্স তৈরি করে নেওয়া যাবে এমনই মজার 4টি রেসিপি একটি ভিডিওতে শেয়ার করেছি, যেগুলো তৈরি করতে সময় অনেক কম লাগবে, উপকরণ কম লাগবে, এছাড়াও একদিন বানিয়ে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন 2 থেকে 3 মাস পর্যন্ত। আলু দিয়ে তৈরি এই মজাদার নাস্তাগুলো যদি আপনারা বাসায় একদিন বানিয়ে খান তাহলে তো প্রতিদিনই বানাতে চাই। চলুন তাহলে কথা না বাড়িয়ে ঝটপট রেসিপিগুলো দেখে আসি। প্রথমেই তৈরি করব আলু নুডলসের চপ। এই আলু নুডলসের চপটা তৈরি করতে খুব একটা বেশি উপকরণ লাগে না, খুবই সামান্য উপকরণে তৈরি করা যায় ঝটপট। আর এটা খেতে কিন্তু ভীষণই মজা, উপরটা ক্রিস্পি এবং ভেতরে আলুর নরম পুরে ঠাসা, জাস্ট খেতে অসাধারণ। বিসমিল্লাহ। ফার্স্টে এখানে আমি 3 থেকে 4টি মিডিয়াম সাইজের আলু খোসাটাকে ছেড়ে নিয়ে ছোট টুকরো করে কেটে সেদ্ধ করে নিয়েছি। এবারে কিছুটা গরম থাকা অবস্থায় আলুগুলোকে আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। চেষ্টা করবেন একটু গরম থাকা অবস্থায় ম্যাশ করে নিতে, এতে আলুগুলো খুব ভালোভাবে ম্যাশ করা যায়, ভেতরে কোনো গোটা অংশ থাকে না। আলুর মধ্যে যেন বড় কোনো টুকরো বা গোটা অংশ না থাকে, এদিকটা অবশ্যই খেয়াল রাখবেন। আলুগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পেঁয়াজ কুচি। পেঁয়াজটি একদম মিহি কুচি করে নিয়েছি। 3 থেকে 4টি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, হাফ চামচ চিলি ফ্লেক্স। আমি একটু ঝালঝালভাবে চপটা তৈরি করব, ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। হাফ চামচ ভাজা জিরার গুঁড়া, 1 চা চামচ চাট মশলা, প্রায় 1 চামচ পরিমাণে লবণ অর্থাৎ স্বাদ মতো, এবং সবশেষে দিয়ে দিচ্ছি হাফ কাপ ধনিয়া পাতা কুচি। এবারে সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে আলুর এই পুরটা মেখে নিতে হবে, যেন সব উপকরণগুলো আলুর সঙ্গে খুব ভালোভাবে মিশে যায়। এছাড়া কোথাও কিছু জমাট বেঁধে থাকলে বা দলা বেঁধে থাকলে চপটা খেতে ভালো লাগবে না। আলুর পুরটা এখানে মাখানো হয়ে গেছে। মাশাআল্লাহ, এই পুর থেকে খুবই সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাচ্ছিল। এই অবস্থাতে এটা খেতে ইচ্ছে করছিল। যাই হোক, আলুর পুরটা তৈরি করার পরে আমি হাতে সামান্য একটু সরিষার তেল মেখে নিয়েছি। এবার এখান থেকে পরিমাণ মতো আলুর পুর নিয়ে আমি হাতের মধ্যে এভাবে গড়িয়ে একটি লম্বা রোলের মতো তৈরি করে নিচ্ছি। তবে খুব একটা বেশি বড়ও না, আবার অনেক বেশি ছোটও করছি না, ঠিক এই মাপে। তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ছোট বড় করে নিতে পারেন। এইভাবে লম্বা না করে আপনারা চাইলে গোল করেও এই চপটা তৈরি করে নিতে পারবেন। ঠিক এই একইভাবে আমি সবগুলো আলুর পুর থেকে রোল তৈরি করে নিচ্ছি। তৈরি করার পর এখানে বেশ অনেকগুলোই হয়েছে। এবার এই রোলগুলোকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। এখানে নিয়েছি আমি 4 প্যাকেট নুডলস। এখানে যে কোনো নুডলস নেওয়া যেতে পারে, তবে নুডলসের প্যাকগুলো কিন্তু আমি আগেই খুলে ফেলবো না। এই প্যাকের মধ্যে থাকা অবস্থাতেই নুডলসগুলোকে এইভাবে বাড়ি দিয়ে দিয়ে ভেঙে নিতে হবে, মানে অনেকটা ঝুরঝুরে করে নিতে হবে। নুডলসগুলো আস্ত থাকলে এই চপটা তৈরি করা পসিবল হবে না। আমি একটি রুটিবেলা বেলুনের সাহায্যে এইভাবে ভেঙে নিচ্ছি, তবে আপনারা আপনাদের সুবিধা মতো ভেঙে নিতে পারেন। তবে খেয়াল রাখতে হবে অনেক বেশি জোরে আবার এখানে প্রেসার দিয়ে বাড়ি দেওয়া যাবে না, তাহলে আবার নুডলসগুলো ভেঙে একদম গুঁড়া গুঁড়া হয়ে যাবে। এখানে জাস্ট নুডলসগুলোকে ভেঙে ছোট টুকরা করে নিতে হবে। এবার প্যাকেটগুলো খুলে আমি নুডলসগুলোকে আলাদা করে নিচ্ছি। ভেতরে যে মশলার প্যাকেটটা রয়েছে ওটাকে আমি আলাদা করে রেখে দিলাম, পরবর্তীতে এটা আমাদের প্রয়োজন পড়বে। অন্য একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। এবার আলাদা করে রাখা নুডলস প্যাকের মশলাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি যেহেতু 4 প্যাকেট নুডলস নিয়েছি, 4টি প্যাকেটই এখানে দিয়ে দিয়েছি, যার ফলে মিশ্রণের মধ্যে এক্সট্রা করে কোনো স্পাইস যেমন ঝাল লবণ অ্যাড করার প্রয়োজন নেই, কারণ এই নুডলস টেস্ট মেকারে কিন্তু সব কিছু পরিমাণ মতো দেওয়া আছে। কাঁটা চামচের সাহায্যে মশলাটাকে ময়দার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর এর মধ্যে নর্মাল তাপমাত্রায় পানি দিয়ে আমি একটা ঘন ব্যাটার তৈরি করে নিচ্ছি। তবে পানিটা একবারে ঢেলে দিব না, অল্প অল্প করে দিয়ে একটি ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। পানিটা একবারে ঢেলে দিলে যেটা হবে, ব্যাটারটা কিন্তু পাতলা হয়ে যেতে পারে। তবে ব্যাটারের মধ্যে কোনো লাম্পস বা বড় টুকরো থাকলে তাতে কোনো অসুবিধা নেই, জাস্ট এরকম একটা ঘন ব্যাটার তৈরি করে নিলেই এনাফ। এবার আগে থেকে যে আলুর রোলগুলো আমি তৈরি করে রেখেছি, ওইখান থেকে একটি করে রোল নিয়ে এই ব্যাটারের মধ্যে উল্টে পাল্টে কোট করে নিচ্ছি। এবারে কাঁটা চামচের সাহায্যে রোলটিকে উঠিয়ে নিয়ে এক্সট্রা ব্যাটারটি ঝেড়ে ফেলে এই রোলটিকে আমি সরাসরি ভেঙে রাখা নুডলসের মধ্যে কোট করে নিচ্ছি। খুবই আলতো হাতে করতে হবে, এখানে চাপাচাপি বা জোড়াজুড়ি করার কিছু নেই। এভাবে আলতো করে চেপে দিলে খুব সুন্দরভাবে এটা কোট হয়ে যায়। দেখতে কত বেশি লোভনীয়, তাই না? একইভাবে আমি সবগুলো রোলই তৈরি করে নিয়েছি। মাশাআল্লাহ, এগুলো অনেক বেশি লোভনীয় হয়েছে। এগুলোকে আপনারা সংরক্ষণ করবেন কিভাবে সেটাও দেখিয়ে দিচ্ছি। ঠিক এই অবস্থায়
আলুর চপগুলোকে একটি জিপলক ব্যাগে নিয়ে মুখটা বন্ধ করে ডিপ ফ্রিজে রেখে দিব। এভাবে এগুলোকে সংরক্ষণ করে রেখে দেওয়া যাবে 1 থেকে 2 মাস পর্যন্ত। আপনার হাতে যদি সময় কম থাকে এভাবে একদিনে বেশি পরিমাণে বানিয়ে সংরক্ষণ করে রেখে দিতে পারেন। হুটহাট বের করে বাচ্চাদের টিফিন অথবা নাস্তাতেও সার্ভ করতে পারেন। বাকি চপগুলো আমি ভেজে নিচ্ছি। চুলায় একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে গরম করে নিয়েছি। তেলের মধ্যে চপগুলোকে দিয়ে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। ভেতরে তো আলু অলরেডি সিদ্ধ রয়েছে, সো ভেতরে কাঁচা থাকার কোনো চান্স নেই। জাস্ট উপরটা ক্রিস্পি হওয়া পর্যন্ত এবং কালারটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত ভেজে নিলে এনাফ। আমার পছন্দ মতো কালার চলে এসেছে, এবার আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখতে কত বেশি লোভনীয় হয়েছে। সচরাচর তো এইভাবে আলুর চপ তৈরি করে খাওয়া হয় না। এইভাবে আলুর চপ তৈরি করলে উপরটা অনেক বেশি ক্রিস্পি হয়। যারা ক্রিস্পি আলুর চপ খেতে পছন্দ করেন তারা এইভাবে বানিয়ে নিতে পারেন। বেসনে গোলানো আলুর চপ তো অনেকেই ক্রিস্পি করে ভেজে নিতে পারে না, সো তাদের জন্য এটা একটা বেটার অপশন। চলে যাচ্ছি তাহলে পরবর্তী রেসিপিতে। না না, এগুলোকে চিকেন ফ্রাই ভেবে ভুল করবেন না। তবে হুবহু চিকেন ফ্রাইয়ের মতো দেখতেই সেদ্ধ আলু দিয়ে এই নাস্তাগুলো তৈরি করেছি। বিসমিল্লাহ। এখানে আমি মিডিয়াম সাইজের 4 থেকে 5টি আলু ছোট টুকরো করে কেটে সেদ্ধ করে নিয়েছি। এবারে গরম থাকা অবস্থাতেই আলুগুলোকে আমি একটি ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। চেষ্টা করবেন একদম গরম থাকা অবস্থায় আলুগুলো ম্যাশ করে নিতে, কারণ আলু ঠান্ডা হয়ে যাওয়ার পর অনেকটা স্টিকি হয়ে যায়। আর আলু যদি স্টিকি হয়ে যায় ওই ক্ষেত্রে যে কোনো ধরনের নাস্তা তৈরি করতে অনেক বেশি প্রবলেম হয়ে যায়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একদম মিহি কুচি করে নিয়েছি। 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটা আমি মিহি কুচি করে নিয়েছি। 1 চামচ চাট মশলা, হাফ চামচ কালো গোলমরিচের গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ চিলি ফ্লেক্স। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিবেন। 1 চামচ লবণ অর্থাৎ স্বাদ মতো, এবং সবশেষে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো ধনিয়া পাতা কুচি। এইবারে সব কিছু আলুর সঙ্গে ভালোভাবে মেখে নিচ্ছি। আচ্ছা, আপনাদের যদি মনে হয় এখানে এক্সট্রা করে আরও কিছু স্পাইস অ্যাড করবেন আপনারা দিতে পারেন, তবে আমি যেগুলো দিয়েছি এগুলোতে আলুর পুরের এই টেস্টটা অনেক বেশি মজা হয়েছে। আমার কাছে আর এক্সট্রা করে কোনো কিছু অ্যাড করার প্রয়োজন মনে হয়নি। এনিওয়ে, আমার আলুর পুরটা তৈরি করা হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন এটা কত বেশি লোভনীয় হয়েছে। এবার আমি আমার হাতটা পরিষ্কার করে নিয়ে 2 হাতে সামান্য সরিষার তেল মেখে নিচ্ছি। এতে করে নাস্তাগুলোর শেপ দিতে সুবিধা হবে, হাতের সঙ্গে আলুর মিশ্রণটা লেগে আসবে না। এবার এখান থেকে পরিমাণ মতো আলুর পুর নিয়ে প্রথমে হাতের মধ্যে একটা গোল বল তৈরি করে নিচ্ছি। এরপরে এগুলোকে আমি একটা লম্বা শেপ দিয়ে নিচ্ছি, অনেকটা এরকম। তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে নাস্তাগুলো তৈরি করে নিতে পারবেন। সবগুলো নাস্তা এভাবে তৈরি করা হয়ে গেছে। তবে হ্যাঁ, চেষ্টা করবেন নাস্তাগুলোর পুরুত্বটা একটু মোটা রাখার। এগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি। এর মধ্যে আমি বাকি প্রিপারেশনগুলো সেরে নিচ্ছি। একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2.5 কাপ ময়দা, হাফ কাপ কর্নফ্লাওয়ার। অবশ্যই কর্নফ্লাওয়ারটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে নাস্তাগুলো অনেক বেশি ক্রিস্পি হবে। আরও দিয়ে দিচ্ছি 1 চামচ করে আদা রসুনের গুঁড়া। আদা রসুনের গুঁড়া হাতের কাছে না থাকলে বাদ দিতে পারেন, তবে এখানে বাটা ব্যবহার করা যাবে না। দিয়ে দিচ্ছি 1 চামচ জিরার গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া, হাফ চামচ কালো গোলমরিচের গুঁড়া, 1 চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, এটা দিয়েছি কালার সুন্দর আসার জন্য, এবং দিয়ে দিলাম 1 চা চামচ লবণ। এবার একটি হ্যান্ড উইস্ক দিয়ে ময়দার সঙ্গে শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যেন কোনো মশলার গুঁড়া কোথাও দলা বেঁধে না থাকে, সব কিছু যেন ভালোভাবে মিশে যায়। এবারে যেটা করতে হবে দেখুন, ভালোভাবে তো সব কিছু মিশিয়ে নিয়েছি। এবার নর্মাল তাপমাত্রার পানি আমি হাতের উপর সামান্য একটু করে নিয়ে মিশ্রণের উপর এইভাবে অল্প অল্প করে ছিটিয়ে দিব এবং সব কিছু একসঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে মেশাতে থাকবো। এইভাবে কয়েক ধাপে ধাপে অল্প অল্প পানি ছিটিয়ে মিশ্রণটা তৈরি করে নিতে হবে। কিছুক্ষণের মধ্যেই দেখতে পারবেন এর মধ্যে অনেক ক্রাম্বস তৈরি হয়েছে। ঠিক এরকমটা হবে যেমনটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তবে এখানে যে শুধু ময়দার ক্রাম্বস তৈরি হয়েছে তা কিন্তু না, এর মধ্যে এক্সট্রা ময়দার মিশ্রণও রয়ে গেছে। সেগুলোকে আলাদা করার জন্য একটি স্ট্রেনারে নিয়ে এগুলোকে আমি ছেঁকে নিচ্ছি। এতে করে এক্সট্রা ময়দাটা আলাদা হয়ে যাচ্ছে এবং ক্রাম্বসগুলো আলাদা হয়ে যাচ্ছে। এবার এই ক্রাম্বসগুলোকে আমি অন্য একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এদিকে ছেঁকে নেওয়ার পর যে ময়দার মিশ্রণটা বের হয়েছে এগুলো কিন্তু ফেলে দিব না বা নষ্ট করা যাবে না। এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে দিয়ে আমি একটা ঘন ব্যাটার তৈরি করে নিচ্ছি। যেহেতু ময়দার মিশ্রণের মধ্যে আগে থেকেই সকল ধরনের মশলা মিশিয়ে নিয়েছি, এজন্য এখানে এক্সট্রা করে আর কোনো মশলা অ্যাড করার প্রয়োজন নেই। জাস্ট পানি দিয়ে মেখে এরকম একটা ঘন ব্যাটার তৈরি করে নিলেই হবে।
এবারে আগে থেকে তৈরি করে রাখা নাস্তাগুলো থেকে একটি করে নাস্তা নিয়ে ময়দার ব্যাটারের মধ্যে উল্টে পাল্টে খুব ভালোভাবে কোট করে নিচ্ছি। এরপর এক্সট্রা ব্যাটারটা ঝেড়ে ফেলে দিয়ে ওই যে ময়দার ক্রাম্পসগুলো তৈরি করে রেখেছিলাম এর মধ্যে খুব ভালোভাবে কোট করে নিচ্ছি। এই কোটিংটা খুবই ইজিলি করা যায়, একটু উল্টে পাল্টে নিলেই হবে, এখানে এক্সট্রা করে কোনো চাপাচাপি করার প্রয়োজন পড়ে না। এবারে দেখাচ্ছি এগুলো আপনারা সংরক্ষণ করবেন কিভাবে। একটি স্টিলের ট্রেতে আমি কিছু নাস্তা এইভাবে ফাঁকা ফাঁকা করে ছড়িয়ে রেখেছি। এবারে ট্রেটা আমি ডিপ ফ্রিজে রেখে দিব 1.5 থেকে 2 ঘন্টার জন্য। 1.5-2 ঘন্টা পর ফ্রিজ থেকে এটা নামিয়ে একটি জিপলক ব্যাগ বা এয়ারটাইট বক্সে নাস্তাগুলোকে রেখে 1 মাসের মতো সংরক্ষণ করে রেখে দিতে পারবো ডিপ ফ্রিজে। বাকি নাস্তাগুলো আমি ভেজে নিচ্ছি। চুলায় একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল ভালোভাবে গরম করে নিয়েছি। এর মধ্যে একে একে নাস্তাগুলোকে ছেড়ে দিয়ে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। যেহেতু আলু অলরেডি আগে থেকে সেদ্ধ করা আছে, সো ভেতরে কোনো কিছু কাঁচা থাকার সম্ভাবনা নেই। জাস্ট উপরটা ক্রিস্পি হওয়া পর্যন্ত এবং পছন্দ মতো একটি কালার আসা পর্যন্ত ভেজে নিলেই এনাফ। উল্টে পাল্টে আমার পছন্দ মতো কালার আসা পর্যন্ত এগুলো আমি ভেজে নিয়েছি। এবারে তেল ছড়িয়ে উঠিয়ে নিচ্ছি। কি দেখে হুবহু চিকেন ফ্রাই মনে হচ্ছে, তাই না? আপনি যদি কাউকে না বলে দেন এটা আপনি কি দিয়ে তৈরি করেছেন, খাওয়ার আগ পর্যন্ত কেউ বিশ্বাসই করতে চাইবে না এটা আপনি চিকেন ছাড়া তৈরি করেছেন। আলু দিয়ে যে এত লোভনীয় এবং দেখতে নামি দামি স্ন্যাক্স তৈরি করা যায় এটা অনেকেই জানে না। সো এবার রমজান মাসের ইফতারে এই রেসিপিটি মাস্ট ট্রাই করবেন। দেখবেন আপনার বাসায় কারাকারি লাগবে, আপনি হয়তো নিজেই ভাগে পাবেন না। উপরটা অনেক বেশি ক্রিস্পি এবং ভেতরে নরম আলুর পুরে ভরা, খেতে যে কি মজা সেটা আসলে বলে বোঝানো সম্ভব হয় না কখনোই। এজন্য আপনাদের তৈরি করে খেয়ে নিতে হবে। এই স্ন্যাক্সটি ঠান্ডা হওয়ার পরেও কিন্তু উপরটা অনেক বেশি ক্রিস্পি থাকে, তবে গরম গরম খেতে আমার কাছে বেশি মজা লেগেছে। গরম অবস্থায় খেতে সকল মশলার ফ্লেভারগুলো খুব ভালো পাওয়া যাচ্ছিল, মাশাআল্লাহ। চলে যাচ্ছি তাহলে এর পরের রেসিপিতে। প্রথমে আওয়াজটা শুনুন, এত ক্রিস্পি ভাবা যায়, তাও আবার তৈরি করেছি শুধুমাত্র আলু দিয়ে। বিসমিল্লাহ। ফার্স্টে আমি এখানে 4 থেকে 5টি মিডিয়াম সাইজের কাঁচা আলু ছোট টুকরো করে কেটে সেদ্ধ করে নিয়েছি। এবার একটি ম্যাশারের সাহায্যে আলুগুলোকে আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। একটু গরম থাকা অবস্থায় এগুলোকে ম্যাশ করে নিতে হবে, কারণ আলু ঠান্ডা হয়ে যাওয়ার পরে আলুগুলো কিন্তু স্টিকি হয়ে যায়, তাই চেষ্টা করতে হবে গরম থাকা অবস্থায় ম্যাশ করে নিতে। আর আলুর মধ্যে যেন কোনো বড় টুকরো বা গোটা অংশ না থাকে, এদিকটা মেকশিওর হতে হবে। এবারে দিয়ে দিচ্ছি 1/2 কাপ ধনেপাতা কুচি। অনেকে আবার ধনেপাতার ফ্লেভার পছন্দ করেন না, তারা চাইলে বাদ দিতে পারেন। আর যারা পছন্দ করেন তারা একটু বেশি পরিমাণেই বাড়িয়ে দিবেন। এই স্ন্যাক্সটিতে ধনেপাতার ফ্লেভারটা খুবই বেশি মজা লাগে। এবারে আমি এখানে একটি মজারেলা চিজ অর্ধেক পরিমাণে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে চিজটা এখানে টোটালি স্কিপ করতে পারেন, তবে চিজটা দিলে স্ন্যাক্সটা খেতেও বেশি মজা হয় আর স্ন্যাক্সটা অনেক বেশি ক্রিস্পি হয়। তবে চিজ ছাড়া যে স্ন্যাক্সটি তৈরি করা যাবে না এমন ব্যাপার না, আপনারা চিজ ছাড়াও এটা তৈরি করে নিতে পারবেন। এবার এই গ্রেট করা চিজটা আমি ম্যাশ করে রাখা আলুর মধ্যে দিয়ে দিচ্ছি। একটি স্প্যাচুলার সাহায্যে চিজ এবং ধনেপাতা কুচিটা আমি আলুর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা এই কাজটি হাতের সাহায্যেও করে নিতে পারেন। আর হ্যাঁ, আপনারা যদি এখানে আলুর পরিমাণটা বাড়িয়ে নেন সেই ক্ষেত্রে চিজের পরিমাণটাও বাড়িয়ে দিবেন। আলুর সঙ্গে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। লবণটা অবশ্যই স্বাদ বুঝে দিবেন। 1/2 চামচ দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া। আর দিচ্ছি 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের পরিবর্তে এখানে কিন্তু অন্য কোনো কিছুই ব্যবহার করা যাবে না, এটা আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি। অবশ্যই এখানে কর্নফ্লাওয়ারটাই ব্যবহার করতে হবে, এখানে চালের গুঁড়া বা ময়দা এগুলো দিয়ে কিন্তু কাজ হবে না। এবার আমি হাতের সাহায্যে সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে একটি ডো তৈরি করে নিচ্ছি। আর খেয়াল করেছেন হয়তো আমি কিন্তু এখানে চা চামচের থেকে বড় চামচ দিয়ে 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। কর্নফ্লাওয়ারের পরিমাণ কম হয়ে গেলে সেই ক্ষেত্রে এই নাস্তাগুলো তেলে ভাজার সময় কিন্তু খুলে যাবে। অবশ্যই কর্নফ্লাওয়ারটা এখানে বুঝে পরিমাণ মতো দিতে হবে। আবার নির্দিষ্ট পরিমাণের থেকে অতিরিক্ত বেশিও ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু স্ন্যাক্সটা ভালো হবে না। বোর্ডের উপর সামান্য কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিয়ে আমি ডোটিকে সমান 2 ভাগে ভাগ করে নিলাম। একটিকে এক সাইডে রেখে দিচ্ছি এবং বাকি ডোটা থেকে আমি একটি রুটির মতো বেলে নিব। তার জন্য ফার্স্টে আলুর এই ডোটাকে কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। এবার এটাকে বেলে একটি মোটা রুটির শেপ দিয়ে নিচ্ছি। এখানে কিন্তু কোনো প্রকার অতিরিক্ত চাপ প্রয়োগ করা যাবে না, হাতের সাহায্যে আলতো করে বেলে নিলে এটা বেলে যাবে। এখানে অধিক চাপ প্রয়োগ করলে রুটিটা একদমই নষ্ট হয়ে যাবে। আমি এরকম একটা মোটা সাইজের রুটি বেলে নিয়েছি, পুরুত্বটা আপনাদের একটু পরে দেখাচ্ছি।
তার আগে রুটির সাইডের অংশগুলোকে কেটে আমি স্কোয়ার শেপ দিয়ে নিচ্ছি। আর সাইডের অংশগুলো কিন্তু ফেলবো না, একইভাবে আবারও রুটি বেলে স্ন্যাক্স বা নাস্তাগুলো তৈরি করে নেওয়া যাবে। আর এই রুটির পুরুত্বটা ঠিক এরকম হবে, অনেক বেশি পাতলাও না আবার অনেক বেশি ভারীও না। এবারে রুটিটাকে আমি আবারও কেটে ছোট স্কোয়ার শেপ দিয়ে নিচ্ছি। এই শেপটা বা আকারটা আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় করে কেটে নিতে পারেন। আমি ঠিক এই সাইজে কেটে নিয়েছি। আচ্ছা, আপনারা যদি এই স্ন্যাক্সগুলোকে সংরক্ষণ করে রেখে দিতে চান তাহলে এই পর্যায়ে একটি এয়ারটাইট বক্স বা জিপলক ব্যাগে ভরে এগুলোকে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। ভেজে নেওয়ার 5 থেকে 10 মিনিট আগে ডিপ ফ্রিজ থেকে বের করে ভেজে গরম গরম সার্ভ করতে পারবেন। আমি সংরক্ষণ করছি না, সরাসরি আপনাদের ভেজে দেখাচ্ছি। চুলায় একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েই কিন্তু এই স্ন্যাক্স বা নাস্তাগুলো ভেজে নিতে হবে। নাস্তাগুলো দিয়ে অপেক্ষা করেছি এক সাইডে কালার আসা পর্যন্ত। তারপরে এগুলোকে আমি উল্টে দিচ্ছি। এগুলোকে ঘন ঘন উল্টানো বা নাড়াচাড়া করা যাবে না, কারণ তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে এই স্ন্যাক্সগুলো কিন্তু অনেক বেশি নরম থাকে। এজন্য এক পাশ যখন হয়ে শক্ত হয়ে আসবে তারপরে এগুলোকে উল্টে পাল্টে দিতে হবে। উল্টে পাল্টে যখন দুই পাশেই সুন্দর মতো কালার চলে এসেছে এবং এগুলো ক্রিস্পি হয়ে গেছে, ওই মুহূর্তে আমি এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। কি আওয়াজটা শুনে বুঝতে পারছেন না এগুলো কত বেশি ক্রিস্পি হয়েছে? আর এত বেশি ক্রিস্পি স্ন্যাক্স খেতে কত বেশি মজা হতে পারে একটু রিয়েলাইজ করে দেখেন। রেসিপিটি আমি বানিয়েছি বলে আপনাদের বলছি না, একবার বানিয়ে খেলেই বুঝতে পারবেন এটা আসলে কত বেশি মজা। বিশ্বাস করুন, আপনি এটা বাসায় একবার বানালে এটা নিয়ে কাড়াকাড়ি লেগে যাবে। তাই বলছি কম পরিমাণে বানাবেন না, বানালে একটু বেশি করেই বানাবেন, এছাড়া হয়তো আপনি নিজেই ভাগে পাবেন না। এইবারে চলে যাচ্ছি সর্বশেষ রেসিপিতে। বিসমিল্লাহ। রাশিয়ান চিকেন ডোনাট বানানোর জন্য আমি এখানে 200 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। আমি এখানে চিকেনের ব্রেস্টের পিসটা ব্যবহার করেছি। চিকেনগুলোকে আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি। সাথে 2টি বড় সাইজের আলু ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম প্রায় 1 লিটারের মতো পানি, 1 চা চামচ লবণ এবং 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া। এবারে ঢাকনা দিয়ে ঢেকে আলু এবং চিকেনটাকে ভালোভাবে সেদ্ধ করে নিব। আর এখানে পানির পরিমাণটা একটু বেশি করে দিতে হবে, কারণ আলু এবং চিকেনটা সেদ্ধ হওয়ার পরে যেন অবশিষ্ট পানি রয়ে যায়। এগুলো অলরেডি সেদ্ধ হয়ে গেছে। এবার আলু এবং চিকেনগুলোকে আমি পানি ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি এবং এখানে যে এক্সট্রা পানিটা থাকবে এটা আমি কিন্তু ফেলবো না, পরবর্তীতে এই পানিগুলো আমার কাজে লাগবে। সো পানিগুলো আমি এক সাইডে রেখে দিচ্ছি। প্যানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বাটার। বাটারটা মেল্ট হয়ে আসলে এর মধ্যে দিয়েছি 1/2 চা চামচ আস্ত জিরা। বাটারের সঙ্গে জিরাটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি সুন্দর একটা রোস্টেড ফ্লেভার আসা পর্যন্ত। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কুচনো রসুন। রসুনটাকে আমি একদম মিহি চপ করে নিয়েছি। এগুলোর সাথে রসুনটাকেও কিছুটা ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদা বাটা। আদাটাও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। খেয়াল রাখতে হবে কোনো উপকরণ যেন পুড়ে না যায়। এরপর এর মধ্যে আমি দিয়েছি 3 টেবিল চামচ ময়দা। ময়দাটাও সব কিছুর সঙ্গে কিছুক্ষণ একটু ভেজে নিচ্ছি, ময়দার কাঁচা স্মেলটা চলে যাওয়া পর্যন্ত দিলাম। এবার আগে থেকে ওই যে আমি চিকেন এবং আলু সিদ্ধর পানিটা আলাদাভাবে রেখেছিলাম, ওইখান থেকে কিছুটা পরিমাণে পানি এর মধ্যে দিয়ে সঙ্গে সঙ্গে নেড়ে চেড়ে দিচ্ছি। এছাড়া ময়দাটা কিন্তু দলা বেঁধে যেতে পারে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ হলুদের গুঁড়া এবং 1 টেবিল চামচ চাট মশলা। আবারও সব কিছু নেড়ে চেড়ে কিছুক্ষণ একটু এগুলোকে আমি ভেজে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি 1/2 কাপ বাঁধাকপি কুচি এবং প্রায় 1/3 কাপ গাজর কুচি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো যে কোনো সবজি এখানে ব্যবহার করতে পারেন, তবে হ্যাঁ, অবশ্যই এমন সবজি নেবেন যেগুলো খুব দ্রুত সেদ্ধ হয়। এই পর্যায়ে চুলার হিট থাকবে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি এবং অনবরত নেড়ে চেড়ে এগুলোকে ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি প্রায় 1/3 কাপের মতো মটরশুঁটি। আগে থেকে সিদ্ধ করে রাখা চিকেনগুলো আমি এইভাবে কাঁটা চামচের সাহায্যে ঝুড়ি ঝুড়ি করে নিয়েছি, সম্পূর্ণটা এখানে দিয়ে দিচ্ছি। সেই সাথে সিদ্ধ করে রাখা আলুগুলোকে আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি এবং ম্যাশ করে রাখা আলুটা আমি এখানে সম্পূর্ণটা দিয়ে দিচ্ছি। এবারে নেড়েচেড়ে সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আবারও বলছি, চুলার হিট থাকবে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি। এই পর্যায়ে চুলার হিট বাড়ানো যাবে না এবং অনবরত এগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এই মিশ্রণটা কিন্তু ঠিক এরকম আঠালো টাইপেরই হবে। চুলা থেকে নামানোর আগে দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি। সবকিছু আরও একবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে মিশ্রণটা আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি।
এবার এখানে আমি নিয়ে নিচ্ছি ভার্মিচেলি সেমাই, অথবা অনেকে এটাকে চিকন সেমাই বলে থাকে। আমি এখানে 1 প্যাকেটের অর্ধেক সেমাই ব্যবহার করছি, প্রয়োজনে আপনাদের কম বেশি লাগতে পারে। সেমাইটাকে আমি হাতের সাহায্যে একদম ভেঙে ছোট ছোট টুকরো করে ফেলছি। খুব বেশি বড় থাকবে না, যতটা সম্ভব ছোট টুকরো করে নিতে হবে। ঠিক এরকমটা দেখতে পাচ্ছেন, আমি একদম ছোট টুকরো করে নিয়েছি। এবারে সেমাইটাকেও এক সাইডে রেখে দিচ্ছি। অন্য একটি বাটিতে নিয়েছি 1/2 কাপ ময়দা, আর আগে থেকে ওই যে চিকেন এবং আলু সেদ্ধ করা যে পানিটা রেখেছিলাম, ওই পানিটা দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এখানে এক্সট্রা করে আমি আর কোনো স্পাইস অ্যাড করিনি, কারণ ওই পানির মধ্যে লবণ এবং কালো গোলমরিচের ফ্লেভার অলরেডি রয়েছে, তো এখানে আর কোনো কিছু অ্যাড করার প্রয়োজন নেই। এবারে হাতে সামান্য একটু তেল মেখে নিয়ে এখান থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে প্রথমে হাতের তালুতে একটি কাবাবের শেপ দিয়ে নিচ্ছি। এরপর এর মাঝ বরাবর হাতের একটি আঙুল দিয়ে চেপে একটা ডোনাটের শেপ দিয়ে নিচ্ছি। আচ্ছা, আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো কিন্তু যে কোনো শেপে এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। আমি ঠিক ডোনাটের মতো এই শেপেই তৈরি করে নিচ্ছি। আরও একটি আপনাদের তৈরি করে দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। এই পুরটা তৈরি করার সময় ওই যে আমরা ময়দা ব্যবহার করেছি না, ওই কারণেই কিন্তু এটা যে কোনো শেপ ইজিলি দেওয়া যাবে। এবারে একটি করে ডোনাট নিয়ে আমি ময়দার ব্যাটারের মধ্যে উল্টে পাল্টে কোটিং করে নিচ্ছি। এরপরে এক্সট্রা ব্যাটারটা ঝেড়ে ফেলে দিয়ে সেমাইয়ের ক্রাম্পসের মধ্যে দিয়ে দিচ্ছি। সঙ্গে সঙ্গে সেমাইয়ের ক্রাম্পস দিয়ে হালকা হাতে চেপে আমি ডোনাটটাকে কোট করে নিচ্ছি। এইভাবেই আমি সবগুলো নাস্তা সেমাইয়ের ক্রাম্পস দিয়ে কোট করে নিয়েছি। এখান থেকে আমি কিছু নাস্তা ফ্রোজেন করে রাখবো এবং বাকিগুলো আপনাদের ভেজে দেখাবো। স্টিলের প্লেটে কিছু ডোনাট আমি এরকম ফাঁকা ফাঁকা করে সাজিয়ে নিয়েছি। এগুলোকে আমি ডিপ ফ্রিজে রেখে দিব প্রায় 1 থেকে 1.5 ঘন্টার জন্য, এবং বাকি যে নাস্তাগুলো রয়েছে এগুলো আমি ভেজে নিব। প্রায় 1.5 ঘন্টা পর স্টিলের ট্রেটা ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। এগুলো আমার ডিপ হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এই অবস্থায় আপনারা এগুলোকে একটা জিপলক ব্যাগে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন, তবে আমি একটি এয়ারটাইট বক্সে রেখে সংরক্ষণ করছি। এইভাবে এগুলোকে সংরক্ষণ করে রাখা যাবে প্রায় 2 মাসের মতো। বাকি ডোনাটগুলো আমি আপনাদের ভেজে দেখাচ্ছি। একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে আসলে একে একে নাস্তাগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে উল্টে পাল্টে এগুলোকে ক্রিস্পি করে ভেজে নিচ্ছি। যেহেতু ভেতরের আলু এবং চিকেন অলরেডি সেদ্ধ আছে, সো ভেতরে কোনো কিছু কাঁচা থাকার সম্ভাবনা নেই। জাস্ট উপরটা কালার আসা পর্যন্ত এবং ক্রিস্পি হওয়া পর্যন্ত ভেজে নিলেই এনাফ। ভাজা হয়ে গেলে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। গরম গরম এই স্ন্যাক্সগুলো খেতে খুবই বেশি মজা, আর দেখতে কত বেশি লোভনীয় হয়েছে সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। আমাকে আর বেশি কিছু বলতে হবে না, তাই না? উপরটা অনেক বেশি ক্রিস্পি এবং ভেতরে চিকেন এবং আলুর মজাদার নরম সফট একটি পুর, যেটা মুখে দিলে মনে হবে এত মজা কেন। একবার বাইট দিলে আপনার মুখ আর থামবে না, আপনি শুধু খেতেই থাকবেন। যেহেতু রমজান মাসের ইফতারে আমরা মুখরোচক এবং স্ন্যাক্স আইটেমটাই খেতে বেশি পছন্দ করি, তাই আমি বলবো রমজানের আগে আগে এইভাবে রান্নাগুলো করে আপনারা ফ্রোজেন করে রাখতে পারেন। ইফতারের আগে শুধু ফ্রিজ থেকে বের করে ঝটপট ভেজে সার্ভ করা যাবে। এতে করে যেমন আমাদের সময়টাও বেঁচে যাবে, তেমনি কষ্টও অনেক কম হবে। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিতে একটি ফলো দিয়ে দিবেন। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।